হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। জীবনের চেয়ে দেশ, নিজের জন্মভূমি অনেক দামি। দেশকে শত্রুমুক্ত ও সুরক্ষিত রাখতে ইতিহাসে ঘটে গেছে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ, যার মধ্য দিয়ে অনেকেই জীবন দিয়েও ইতিহাসে অমর হয়ে রয়েছে। সেরকমই একটা ঐতিহাসিক যুদ্ধের কাহিনী নিয়ে আমাদের আজকের সিনেমার গল্পটি সাজানো হয়েছে 2006 সালে মুক্তি পাওয়া হলিউডের এপিক হিস্টোরিক্যাল অ্যাকশন ওয়ার বেসড মুভি 300। মুভিটি পরিচালনা করেছেন বিখ্যাত মুভি ডিরেক্টর জ্যাক সিন্ডার। মুভিটির আইএমডিবি রেটিং 7.6/10। তো চলো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মূল কাহিনীতে যাওয়া যাক। লেটস স্টার্ট। এই সিনেমার শুরুতে ডিলিওস নামের এক স্পার্টান সৈন্যকে দেখানো হয়, যে তার সাথীদের 1 বছর পূর্বে থার্মোপাইলে ঘটে যাওয়া ঐতিহাসিক এক যুদ্ধের গল্প বলছে, যে গল্পে স্পার্টান রাজা লিওনাইডাস ও তার 300 স্পার্টান সেনাদের বীরত্ব কথা তুলে ধরা হয়েছে। গল্পের শুরুতে একটা ছোট স্পার্টান শিশুকে দেখানো হয়। শিশুটিকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে তার কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা অসুস্থতা আছে কিনা। স্পার্টান সম্প্রদায়ের রীতি অনুসারে বিকলাঙ্গতা বা অসুস্থতা নিয়ে জন্মানো শিশুদেরকে জন্মের পরই মেরে ফেলা হতো। যাই হোক, এই শিশুটির ক্ষেত্রে তেমন কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় না। দেখতে দেখতে শিশুটি অন্যান্য স্পার্টান বাচ্চাদের মতো বেড়ে উঠতে থাকে। তার বয়স যখন 7 বছর, তখন থেকে তাকে সম্পূর্ণ যোদ্ধা হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ শুরু হয়, আর এজন্য তাকে তার পরিবার থেকে আলাদা রাখা হয়। নিজেদের দেশ ও মাটির জন্য যদি নিজেদের জীবনও বিলিয়ে দিতে হয়, তবুও যেন সে ভয়ে পিছপা না হয়, এটাই ছিল স্পার্টানদের মূল মন্ত্র। প্রকৃত যোদ্ধা হিসাবে গড়ে তোলার এই প্রশিক্ষণ চলে 3 বছর ধরে। বাচ্চাটির বয়স যখন 10 বছর হয়, তখন তার সাহসিকতা আর বীরত্ব পরীক্ষা করার জন্য তাকে বরফে ঢাকা ভয়ানক জঙ্গলে পাঠানো হয়, যেখানে হিংস্র জন্তু জানোয়ারেরা বাস করে। এক ভয়ঙ্কর দানবাকৃতির নেকড়ের মুখোমুখি হয় বাচ্চাটি। তবে বাচ্চাটি বিন্দুমাত্র ভয় পায় না। সে তার সাহসিকতা, উপস্থিত বুদ্ধি আর বীরত্বের নৈপুণ্যে নেকড়েটিকে ফাঁদে ফেলে মৃত্যু নিশ্চিত করে। এরপর সে তার রাজ্যে স্পার্টান সম্প্রদায়ের কাছে ফেরত আসে। এভাবে জীবিত ফিরে আসতে দেখে আর এমন প্রাণঘাতী কঠিন পরীক্ষা অনায়াসে পার করতে সক্ষম হওয়ায় স্পার্টানরা 10 বছর বয়সী এই সাহসী বাচ্চাটিকেই তাদের রাজা হিসেবে স্বীকার করে নেয়। এই সাহসী অকুতভয় বাচ্চাটিই হলো এই সিনেমার মুখ্য চরিত্র, রাজা লিওনাইডাস। দেখতে দেখতে আরও 30টা বছর পার হয়ে যায়। পারস্যের এক দূত সুঠামদেহী লিওনাইডাসের সাথে দেখা করতে আসে। লিওনাইডাস দূতকে জিজ্ঞাসা করে যে, আমাদের জন্য তোমার কাছে কি কোনো সংবাদ আছে, আর আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে পারস্যের দূত জানায় যে, আমি এখানে গ্রিসের স্পার্টানদের জমি জায়গা আর পানির উপর আমাদের রাজা জার্জেসের কর্তৃত্ব স্থাপনের বার্তা নিয়ে এসেছি। আমাদের রাজা জার্জেসের কাছে এই পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্যবাহিনী আছে, তাই এখনো সময় রয়েছে। জার্জেসের কাছে তোমাদের বশ্যতা স্বীকার করে মাথা নত করো। বিনিময়ে আমাদের দয়ালু রাজা জার্জেস তোমাদের এই স্পার্টান সম্প্রদায়ের জন্য উন্নতি আর সমৃদ্ধির পথকে প্রশস্ত করে দিবে। তবে লিওনাইডাস এই প্রস্তাবে রাজি তো হয়ই না, বরং রাগে ক্রোধে ওই দূতসহ তার অন্যান্য সাথীদেরকে একটা গভীর কূপের মধ্যে ফেলে দেয়। রাজা লিওনাইডাস পারস্যের রাজা জার্জেসের আসন্ন আক্রমণ সম্পর্কে সতর্ক হয়ে যায়, কারণ দূতের মাধ্যমে যেহেতু জমি দখলের বার্তা এসেছে, তাই যে কোনো মুহূর্তে তাদের সাম্রাজ্যের ওপর হামলা হতে পারে। লিওনাইডাস মনস্থির করে যে এই আক্রমণ প্রতিহত করতে তাকে যুদ্ধের জন্য সৈন্যদল তৈরি করতে হবে। তবে তার একার সিদ্ধান্তে তো আর এই যুদ্ধ করা সম্ভব নয়, কেননা সে রাজা হলেও স্পার্টানদের নিয়মনীতির বাইরে যেয়ে কোনো কিছুই সে করতে পারবে না। যুদ্ধে অংশ নেওয়ার জন্য তার ইফোরদের অনুমতি ও উপদেশের প্রয়োজন। ইফোর হল কুৎসিত চেহারার 5 সদস্যের একটা কাউন্সিল, যাদেরকে প্রাচীন স্পার্টানদের মধ্য থেকে বাছাই করা হতো। এরা ওরাকল নামক কুমারী যুবতী মেয়েদেরকে ব্যবহার করে এবং কালো জাদু প্রয়োগ করে প্রভুর সাথে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করত এবং সেই অনুসারে স্পার্টানদের দিক নির্দেশনা দিয়ে থাকত। লিওনাইডাস তাদেরকে তার যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে অবহিত করে। সে বলে জার্জেসের বিশাল সৈন্যবাহিনীর আক্রমণের টোপ হিসাবে সে গ্রিসে প্রবেশের শুধুমাত্র একটা রাস্তা বাদে বাকি সব রাস্তাগুলো বন্ধ করে দিবে। যে রাস্তাটি সে উন্মুক্ত রাখতে চায় সেটি হলো হট গেট, যেটি গ্রিসে প্রবেশের সমুদ্র তীরবর্তী সবচেয়ে সংকীর্ণ সরু পথ, যা থার্মোপাইল বা নরকের দরজা নামেও পরিচিত।
আর এই পথ দিয়ে যেহেতু একবারে লাখ লাখ সৈন্য একসাথে গ্রিসে ঢুকতে পারবে না, সেহেতু স্পার্টাদের জন্য জার্জেসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করাটা সহজ হয়ে যাবে। কাউন্সিলের সদস্যগুলো আগে থেকেই যুবতী নারী আর স্বর্ণের প্রতি লোভ থাকায় লিওনাইডাস ইফোরদের জন্য একজন যুবতী নারী আর অসংখ্য স্বর্ণ দান করে। ইফোরের সদস্যরা এরপর ওই যুবতীকে ব্যবহার করে ঈশ্বরের সাথে যোগাযোগ করে এবং প্রতিউত্তরে লিওনাইডাসকে জানায় যে এখন যেহেতু আগস্ট মাস চলছে আর কার্নিয়ার অনুষ্ঠান খুব অল্প দিনের মধ্যেই শুরু হবে, তাই এ সময় যুদ্ধ করাটা তাদের জন্য মোটেই উচিত হবে না। ইফোর তথা ওরাকলদের এরূপ ভবিষ্যৎবাণীতে লিওনাইডাস অত্যন্ত ক্ষুব্ধ হয়। সে জানায় যে তারা এই যুদ্ধের প্রস্তুতি না নিলে স্পার্টারদের শোচনীয় পরিস্থিতির মুখে পড়তে হবে। তবে ইফোর কাউন্সিলের লোভী সদস্যরা লিওনাইডাসকে সাফ জানিয়ে দেয় যে সে যদি ঈশ্বরের কথা অমান্য করে এবং অরিকলের ভবিষ্যৎবাণী উপেক্ষা করে এই যুদ্ধে অংশ নেয়, তবে পুরো স্পার্টা রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাদের এরূপ স্বার্থপর সিদ্ধান্তে লিওনাইডাস হতাশ হয়ে ওখান থেকে চলে আসে। এর কিছুক্ষণ বাদেই ইফোরদের সাথে জার্জেসের এক সাথী দেখা করতে আসে আর ওই বৃদ্ধ লোভী সদস্যদেরকে অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। এ থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে এই ইফোরের সদস্যরাও জার্জেসের বাহিনীর সাথে একজোট হয়েছে, অর্থাৎ লিওনাইডাসকে যুদ্ধে না যাওয়ার জন্য যে ভবিষ্যৎবাণী এবং হুঁশিয়ারি তারা করেছিল তা পুরোটাই জার্জেসের চক্রান্তেরই অংশ এবং সাজানো একটি ঘটনা। পরদিন রাজা লিওনাইডাস তার স্পার্টা রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং যোগ্য ৩০০ জন সেনাকে একত্রিত করে। তারা প্ল্যান করে যে তারা এই ৩০০ জন মিলেই জার্জেসের লক্ষাধিক সেনার বিরুদ্ধে মোকাবেলা করবে। তবে বিষয়টা এখন তাদেরকে গোপনই রাখতে হচ্ছে, কেননা ইফোর এবং ওরাকল তাদেরকে এই যুদ্ধে অংশ নিতে অনুমতি দেয়নি। তারা যখন তাদের গন্তব্যের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক ওই সময় ওখানে রাজা লিওনাইডাসের এক মন্ত্রী, যার নাম ছিল থেরন, এবং ওরাকলের আরও কিছু সদস্য ওখানে এসে উপস্থিত হয়। তারা পুনরায় লিওনাইডাসকে এই যুদ্ধে না যাওয়ার জন্য সতর্ক করতে থাকে। লিওনাইডাস প্রতিউত্তরে জানায় যে সে যুদ্ধ নয়, বরং দেশ ভ্রমণে বের হচ্ছে, আর এই ৩০০ জন সেনাকে সে তার আত্মরক্ষার জন্যই সাথে করে নিয়ে যাচ্ছে। এরপর লিওনাইডাস তার স্ত্রী অর্থাৎ স্পার্টাদের রানী কুইন জর্গোর সাথে দেখা করে। জর্গো লিওনাইডাসের গলায় ভালোবাসার স্মৃতি হিসেবে একটা লকেট পরিয়ে দেয় এবং শুভকামনা জানিয়ে সে লিওনাইডাসকে বিদায় দেয়। এফিয়াল্টেস নামক এক শারীরিক প্রতিবন্ধী স্পার্টা দূর থেকে লিওনাইডাসদের দলকে ফলো করতে থাকে, যার হাতেও একটা ঢাল এবং বর্ষা দেখা যায়। এরই মধ্যে আর্কেডিয়ানদের একদল সদস্য লিওনাইডাসদের বাহিনীকে এই যুদ্ধে সাহায্য করার জন্য তাদের সাথে যোগ দেয়। কিছু দূর যেতেই লিওনাইডাসরা একটা গ্রাম দেখতে পায়, তবে গ্রামটাতে কেউ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং আগুন দিয়ে প্রায় পুরো গ্রামটাই জ্বালিয়ে দিয়েছে। এইসব দেখে লিওনাইডাস এবং তার বাহিনী খুব রেগে যায়। এ সময় ওই গ্রামের একটা বাচ্চা আহত অবস্থায় লিওনাইডাসের কাছে আসে এবং বলে যে এখানে এক বিশাল রাক্ষসের দল হামলা করেছিল, সবাইকে মেরে ফেলেছে তারা। এটা শুনে আর্কেডিয়ানরা বলে এটা এমন এক রাক্ষস যাকে কেউ মারতে পারবে না। প্রতিউত্তরে লিওনাইডাস জানায় যে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে স্পার্টাদের তলোয়ারকে হারাতে পারে। যাই হোক, তারা ওখানে একটা গাছে লাশের স্তূপ দেখতে পায়, অর্থাৎ এই গ্রামে যে কেউ নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তারা ওখান থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং হটগেট অতিক্রম করে সমুদ্রের কিনারায় এসে হাজির হয়। সেখানে তারা অনেকগুলো পার্সিয়ান জাহাজকে কিনারার দিকে এগিয়ে আসতে দেখে। তবে ঈশ্বর সহায় হওয়ায় তুফান চলে আসে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ফলে নিমেষের মধ্যে লাখো সৈন্য সমেত ওই জাহাজগুলো সমুদ্রের পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে স্পার্টানরা আনন্দে উল্লাস করতে থাকে। তবে লিওনাইডাসকে অনেক শান্ত এবং স্থির দেখাচ্ছিল, কারণ একমাত্র সেই অনুধাবন করতে পারছিল যে শত্রুদের হামলা থেকে এ যাত্রায় রেহাই পেলেও সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে। অনুধাবনটা খুব শীঘ্রই সত্যিতে পরিণত হলো। পাহাড়ের ওপাশে পার্সিয়ানদের লাখো সৈন্যবাহিনী এক এক করে সমবেত হচ্ছে। এরপর পার্সিয়ানদের কিছু সৈন্যবাহিনীর সাথে লিওনাইডাসদের একটা যুদ্ধ হয়, যেখানে বীরত্বের সাথে তারা ওই পার্সিয়ান সৈন্যদের পরাজিত করে। তারপর পাথর এবং সৈন্যদের লাশ ব্যবহার করে তারা একটা দেয়াল তৈরি করে, যাতে করে পার্সিয়ানদের জন্য অর্থাৎ জার্জেসের বাহিনীর জন্য স্পার্টাতে প্রবেশের পথটা আরও সরু হয়ে যায়। এদিকে পার্সিয়ানদের আরও একটা বাহিনী লিওনাইডাসদের সাথে দেখা করে এবং হুঁশিয়ারি দিয়ে জানায় যে আমাদের রাজা জার্জেসের লক্ষ লক্ষ সৈনিকের সাথে তোমরা মাত্র এই কয়জন সৈন্য মোকাবেলাই করতে পারবে না, তোমাদের সবাইকেই মরতে হবে,
তাই যদি প্রাণে বাঁচতে চাও তাহলে জার্জেসের সামনে মাথা নত করো, তাহলে জার্জেস তোমাদেরকে প্রাণ ভিক্ষা দেবে। এ কথা শোনা মাত্রই স্টেলিওস নামক এক নির্ভীক ও দক্ষ এলিট স্পার্টান সদস্য রাগে ক্রোধে ওই বার্তাবাহকের হাত কেটে দেয় এবং তাকে সাফ জানিয়ে দেয় যে বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও এবং তোমাদের রাজা জার্জেসকে বলো যে স্পার্টানরা ভীতু কাপুরুষ নয়, তারা সাহসী বীরযোদ্ধা, তাই স্পার্টানদেরকে এভাবে ভয় দেখিয়ে লাভ নেই। এরপর রাজা লিওনাইডাসের সামনে ওই স্পার্টান ব্যক্তি এসে হাজির হয় যে তাদেরকে শুরু থেকেই ফলো করছিল। লোকটির নাম অ্যাফিয়ালটেস। লোকটি ছিল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী, তাই জন্মের পরই তার বাবা মা তাকে নিয়ে স্পার্টান রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিল, কারণ গল্পের শুরুতে আমরা দেখেছি যে স্পার্টান রীতি অনুসারে বিকলাঙ্গ আর অযোগ্য শিশুদের জন্মের পরেই মেরে ফেলা হতো। যাই হোক, অ্যাফিয়ালটেস রাজা লিওনার্ডাসকে জানায় যে পশ্চিম দিকে পাহাড়ের ওপাশে একটা গোপন পথ আছে, যেদিক দিয়ে পারস্য বাহিনীরা ঢুকে পড়লে তারা স্পার্টানদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলবে, তাই আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। মূলত অ্যাফিয়ালটেসের ইচ্ছা ছিল যে সে এই যুদ্ধে স্পার্টানদের পক্ষ হয়ে জার্জেসের বাহিনীর বিরুদ্ধে লড়বে এবং তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। তার এই মূল্যবান ইনফরমেশনে রাজা লিওনার্ডাস খুশি হলেও সে তো অন্যান্য স্পার্টাদের মতো শারীরিকভাবে সক্ষম না, তাই রাজা তাকে সৈনিক হিসাবে যুদ্ধ করার জন্য নিতে অসম্মত হয়। তবে লিওনার্ডাস তাকে প্রস্তাব দেয় যে তুমি চাইলে যুদ্ধের আনুষঙ্গিক কাজ যেমন আহত এবং অসুস্থদের সেবা করা, তাদেরকে খাবার পৌঁছে দেওয়া, মৃতদের সৎকারের ব্যবস্থা করা ইত্যাদি কাজগুলো করে আমাদেরকে সাহায্য করতে পারো। তবে অ্যাফিয়ালটেসের মন ভেঙে যায়, কারণ সে চেয়েছিল যোদ্ধা হতে। সে আশাহত হয়ে হাত থেকে ঢাল আর বর্ষা ফেলে দেয় এবং ওখান থেকে চলে যায়। এরপর জার্জেসের হাজারো সৈনিকের সাথে লিওনার্ডাসদের আরও এক দফা যুদ্ধ হয়। এখানেও স্পার্টানরা অসাধারণ রণকৌশল প্রদর্শন করে এবং তাদেরকে পরাজিত করে। এরপর পারস্যের রাজা জার্জেস নিজেই গ্রিসের স্পার্টান সম্রাট রাজা লিওনার্ডাসের সাথে দেখা করতে আসে। সে লিওনার্ডাসকে বলে, তোমার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে, তবে আমার মতো দেবতাতুল্য মহাপরাক্রমশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করাটা তোমাদের বোকামি ছাড়া আর কিছুই নয়। সে আরও বলে, তুমি আমার সাথে হাত মিলাও, আমি একজন দয়ালু রাজা, আমি তোমাকে অঢেল প্রাচুর্য আর ক্ষমতা দেব এবং তোমার রাজ্যকে আরও সমৃদ্ধ করে দেব। তোমাকে শুধুমাত্র আমার সামনে মাথা নত করতে হবে। এসব শুনে লিওনার্ডাস পরিষ্কার জানিয়ে দেয় যে স্পার্টানরা মৃত্যুকে ভয় করে না, তারা যুদ্ধ করে বীরত্বের সাথে শহীদ হতে শিখেছে। তোমার মতো স্বার্থপর ও লোভী রাজার সামনে কাপুরুষের মতো মাথা নত করতে শেখেনি। জার্জেস বুঝতে পারে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই সে তার সবচেয়ে শক্তিশালী সৈন্যদলকে স্পার্টাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠায়, যাদেরকে ইমমর্টালস বলা হতো। তবে এ যাত্রায়ও স্পার্টানরা আর্কেডিয়ানদের সহায়তায় এই ভয়ানক এলিট গার্ডদেরকেও হারিয়ে দেয়। পরদিন জার্জেস আরও একদল সৈন্য পাঠায়। এ সময় এই বাহিনীর সাথে সে শক্তিশালী হস্তি বাহিনীকেও প্রেরণ করে, যদিও ফলাফল আগের মতোই থাকে, অর্থাৎ এবারেও জার্জেসের বাহিনীর পরাজয় ঘটে। তবে এই যুদ্ধে ক্যাপ্টেন আর্টেমিসের পুত্র অ্যাস্টিনস শহীদ হয়ে যায়। এদিকে শারীরিক প্রতিবন্ধী অ্যাফিয়ালটেস স্পার্টানদের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজা জার্জেসের সামনে বশ্যতা স্বীকার করে। তার সাথে হাত মেলায় সে জার্জেসকে ওই গোপন রাস্তার সন্ধানও দিয়ে দেয়, যেদিক দিয়ে হামলা করলে স্পার্টাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলা সম্ভব হবে। জার্জেস খুশি হয়ে অ্যাফিয়ালটেসকে প্রচুর স্বর্ণমুদ্রা, নারী আর যুদ্ধের পোশাক উপহার দেয়। অন্যদিকে স্পার্টাদের রানী কুইন জর্গো প্রচেষ্টা চালাতে থাকে যেন যেভাবেই হোক স্পার্টান রাজ্য থেকে এ সময় রাজা লিওনার্ডাসের কাছে আরও সৈন্যবাহিনী পাঠিয়ে তাদেরকে সাহায্য করা যায়। তবে রানীর কথার কোনো প্রভাব সাংসদদের মধ্যে পড়ে না, তারা রানীর কথার কোনো পাত্তাই দেয় না। রানী এরপর মন্ত্রী থেরনের সাথে দেখা করে। সে থেরনকে অনুরোধ করে যাতে করে সে সাংসদদেরকে রাজি করাতে পারে এবং এই সংকটময় মুহূর্তে রাজা লিওনার্ডাসের কাছে আরও সৈন্য পাঠিয়ে তাদেরকে সাহায্য করতে পারে। তবে থেরন রাজা লিওনার্ডাসের মন্ত্রী হলেও সে ছিল দুর্নীতিবাজ এবং লোভী। সে আগে থেকেই ইরানের রাজা জার্জেসের সাথে হাত মিলিয়েছিল, অর্থাৎ যাকে বলে ঘরের শত্রু বিভীষণ। যাই হোক, থেরন রানীকে তার সাথে রাত কাটানোর কুপ্রস্তাব দেয়, যার বিনিময়ে সে তাকে সাহায্য করবে বলে জানায়। রানী নিরুপায় হয়ে শেষমেশ থেরনের প্রস্তাবে অনিচ্ছাকৃতভাবে রাজি হয়। কিন্তু পরের দিন থেরন সাংসদে রানীর পক্ষে কথা বলার পরিবর্তে উল্টো তার নামেই মিথ্যা অপবাদ দেয়।
যে রাজা লিওনার্ডাস এবং তার ৩০০ জন স্পার্টানদের কাছে সাহায্য পাঠানোর প্রস্তাবে রাজি করানোর জন্য রানী নিজেই থেরনকে কুপ্রস্তাব দিয়েছে। এ কথা শুনে রানী রেগে গিয়ে থেরনের পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং ওখানেই মেরে ফেলে। এ সময় থেরনের পোশাক থেকে ইরানের স্বর্ণমুদ্রা পাওয়ায় সাংসদরা বুঝে যায় যে থেরনই আসলে মূল বিশ্বাসঘাতক। এরপর সাংসদের সবাই রাজা লিওনার্ডাস এবং তার ৩০০ জন সাথীদেরকে সাহায্য করতে সৈন্য পাঠাতে সম্মত হয়। এদিকে যুদ্ধের তৃতীয় দিনে এফিয়ালটেস পার্সিয়ান বাহিনীকে স্পার্টানদের উপর আক্রমণের সেই গোপন রাস্তাটি দেখিয়ে দেয়। তারা ওই গোপন রাস্তা অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। আর্কেডিয়ানদের লিডার পার্সিয়ান সেনাদের গোপন রাস্তা দিয়ে আসার খবরটা জেনে যায়। সে দ্রুত লিওনার্ডাসের কাছে যায় এবং তাকে বলে, আমাদের যত দ্রুত সম্ভব এই স্থান ত্যাগ করতে হবে, না হলে সকাল হওয়ার আগেই জার্জেসের বাহিনী আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলবে, আর তখন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে রাজা লিওনার্ডাস ডেক্সোস নামের ওই আর্কেডিয়ান লিডারকে জানায় যে স্পার্টারা যুদ্ধের মাঝপথে এসে কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না। তারা কাপুরুষ নয়, তারা মৃত্যুকে ভয় করে না। তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই লড়াইটা চালিয়ে যাবে, আর তারা কারোর সামনেই মাথা নত করবে না। যত বড় বাধাই আসুক না কেন, তারা তা প্রতিহত করবেই। এ কথা শোনার পর আর্কেডিয়ানরা সেখান থেকে চলে যায়, কারণ তারা এভাবে মরতে চায় না। এরপর রাজা লিওনার্ডাস স্পার্টান যোদ্ধা ডিলিওসকে স্পার্টা রাজ্যে ফিরে গিয়ে এখানে ঘটে যাওয়া এই ঐতিহাসিক যুদ্ধের কথা সবাইকে জানাতে বলে। এছাড়া সে যেন তার গলাতে থাকা লকেটটি রানীর কাছে পৌঁছে দেয়, কারণ রাজা লিওনার্ডাস বুঝে গিয়েছিল যে মৃত্যু তাদের খুব কাছে চলে এসেছে। পরের দিন জার্জেসের বাহিনী লিওনার্ডাস সহ তার স্পার্টান সেনাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। জার্জেসের সেনাপ্রধান রাজা লিওনার্ডাসকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে জার্জেসের সামনে মাথা নত করতে বলে। বেশ কিছুক্ষণ ধরে পূর্বের কিছু স্মৃতি স্মরণ করার পর লিওনার্ডাস অবশেষে হাঁটু গেড়ে জার্জেসের সামনে মাথা নত করে। তবে মুহূর্তের মধ্যেই ঘটে একটা টুইস্ট। রাজা লিওনার্ডাস মাথা নত অবস্থাতেই তার এক স্পার্টান সেনা স্টেলিওসকে চিৎকার দিয়ে ডাকে, আর কিছু বুঝে ওঠার আগেই স্টেলিওস স্পার্টাদের সুরক্ষার দেওয়ালের মধ্য থেকে বেরিয়ে এসে জার্জেসের ওই সেনা প্রধানকে মেরে ফেলে। লিওনার্ডাসও এরপর তার বর্ষা জার্জেসের দিকে ছুড়ে দেয়, তবে জার্জেস অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এরই মধ্যে হাজার হাজার তীর লিওনার্ডাস এবং তার ৩০০ জন স্পার্টান সেনাদের দিকে ছুটে আসে। নিমিষের মধ্যেই রাজা লিওনার্ডাস সহ তার সকল স্পার্টান সাথীরা তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। নিজেদের দেশকে রক্ষার জন্য এভাবে হাসি মুখে বীরের মতো মৃত্যুকে স্বাগত জানায় তারা। এদিকে ডিলিওস রানীর কাছে লিওনার্ডাসের দেওয়া লকেট পৌঁছে দেয়। সংসদে গিয়ে সে স্পার্টানদের ঐতিহাসিক যুদ্ধের বিষয়ে সবকিছু জানায়। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এরপর সিনেমার শুরুর দৃশ্যটা আবার দেখানো হয়, যেখানে ডিলিওস, যে বর্তমানে এখন স্পার্টানদের সর্দার, সে ১০,০০০ স্পার্টান সৈন্যকে একত্রিত করে এতক্ষণ যাবৎ লিওনার্ডাস সহ ৩০০ জন স্পার্টানদের বীরত্ব গাথা শোনাচ্ছিল। সে ওখানে প্ল্যাটিয়ের মাঠে ৩০,০০০ পারস্য সেনার সাথে যুদ্ধ করতে ক্ষিপ্র গতিতে এরপর বর্ষা, তলোয়ার আর ঢাল নিয়ে ছুটে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ অ্যাকশন মুভিটির সমাপ্তি ঘটে।